আজকে আমরা আকরিক গাড়িকরণের কয়েকটি নিয়ম শেখাব। নিয়মগুলি শেখার আগে প্রথমেই জেনে নাও আকরিক গাড়িকরণ বলতে কি বোঝো। আকরিকটাকে খনি থেকে তোলা হয়। সেই আকরিকের মধ্যে আসল পদার্থ থাকে 1 থেকে 2%, অশুদ্ধি থাকে 98 থেকে 99%। এখন আকরিকের মধ্যে মূল পদার্থটি এত কম পরিমাণ থাকলে তো চলবে না, মূল পদার্থের পরিমাণ বাড়াতে হবে, অশুদ্ধিটাকে এলিমিনেট করতে হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে আকরিক থেকে অশুদ্ধির পরিমাণটা কমানো হয় এবং আসল পদার্থের পরিমাণটা বাড়ানো হয়, আসল পদার্থ প্রায় >90% বা তার বেশি 98% বা তার বেশি করা যায়, সেই সমস্ত প্রক্রিয়াগুলি হলো আকরিক গাড়িকরণের অন্তর্ভুক্ত। আকরিক গাড়িকরণের নানা রকম পদ্ধতি আছে। তার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতি হলো 1 নম্বর ফেনাভাসন পদ্ধতি। প্রতিটা পদ্ধতি একটা নিয়ম আছে এবং প্রত্যেকটা পদ্ধতিতে বিশেষ কতগুলো ধাতুকে গাড়িকরণ করা হয়। প্রথমেই জানতে হবে তৈলভাসন বা ফেনাভাসন পদ্ধতিতে কোন কোন ধরনের আকরিকগুলিকে গাড়িকরণ করা হয়। মনে রাখবে প্রধানত সালফাইড আকরিকগুলিকে, অর্থাৎ যে সমস্ত ধাতুগুলি প্রকৃতিতে সালফাইড রূপে অবস্থান করে তাদেরকেই ফেনাভাসন পদ্ধতিতে গাড়িকরণ করা হয়। কি কি ধাতুর আকরিক সালফাইড রূপে অবস্থান করে? যেমন গ্যালেনা, লেডের আকরিক যার সংকেত হলো PbS। জিঙ্কের আকরিক হলো জিঙ্ক ব্লেন্ড ZnS। কপারের আকরিক হলো কপার পাইরাইটিস, সংকেত হচ্ছে Cu2S Fe2S3। এই সমস্ত আকরিকগুলোকে ফেনাভাসন পদ্ধতির দ্বারা আমরা গাড়িকরণ করি। এখন গাড়িকরণ করতে গেলে ফেনাভাসন প্রণালীতে এই সমস্ত পদার্থগুলি প্রয়োজন হয়। মূল আকরিক তো লাগেই, তার সঙ্গে কি লাগে? জল, খনিজ অ্যাসিড, পাইন তেল, সোডিয়াম জ্যানথেট, এই 4টে জিনিস লাগে। তাহলে মূল আকরিকের সঙ্গে এই 4টে পদার্থ যোগ করতে হয়। এখন দেখতে হবে যে ফেনাভাসন পদ্ধতিটি কীরকম বা কিভাবে ফেনাভাসন পদ্ধতিটি করা হয়। চলো দেখা যাক। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, ফেনাভাসন পদ্ধতির অ্যারেঞ্জমেন্ট। এরকম একটা বড় চেম্বার নেওয়া হয়। বড় চেম্বারের মধ্যে প্রচুর পরিমাণ জল নিয়ে নেওয়া হয়। এর মধ্যে আকরিকগুলিকে দিয়ে দেওয়া হয়। আকরিকটাকে বড় চেম্বারের মধ্যে নিয়ে নেওয়া হয়। এই চেম্বারের নিচে একটা হুইল থাকে, চক্র থাকে, ঘূর্ণায়মান প্যাডেল যেটাকে বলে, এবং সুইচ অন করলে এই প্যাডেলটা বনবন করে ঘুরতে শুরু করে। মিশ্রণের মধ্যে এয়ার পাঠাবার ব্যবস্থা আছে, প্রচুর পরিমাণ এয়ার যাতে ঢুকতে পারে সেই পরিমাণ ব্যবস্থা করা থাকে। তাহলে কি করলাম? একটা চেম্বারের মধ্যে জল নেওয়া হয়, আকরিকটা নিয়ে নেওয়া হয়, এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। তারপর তার মধ্যে আস্তে আস্তে বিকারকগুলি, যেমন খনিজ তেল, পাইন তেল আর খনিজ অ্যাসিড, পাইন তেল ও সোডিয়াম জ্যানথেট যোগ করা হয়। সবগুলি যোগ করার পর সুইচ অন করা হয়। ঘূর্ণায়মান প্যাডেলটি বনবন করে ঘুরতে শুরু করে। যত ঘুরতে শুরু করবে এবং সেই সাথে সাথে প্রচুর এয়ার বা বায়ু এর মধ্যে মেশে। এখন ঘুরতে শুরু করলে মিশ্রণে আছে কি? পাইন তেল আছে, জল আছে। তেল ও জলের মিশ্রণে প্রচুর ফেনার সৃষ্টি হয়। ওই ফেনার মধ্যে মূল আকরিকের মধ্যে যে আসল পদার্থটি আছে সেটা ফেনার গায়ে আটকে যায় এবং ফেনা তো হালকা,
তখন কি হবে, নিচু থেকে আস্তে আস্তে ফেনাগুলো উপরের দিকে ভেসে ওঠে। ফেনার সঙ্গে লেগে থাকা আসল পদার্থটিও উপরের দিকে ভেসে ওঠে। আর অশুদ্ধিগুলো কি হয়, অশুদ্ধিগুলো পাত্রের নিচে জমা হয়। তাহলে কি হলো, ফেনার গায়ে আসল পদার্থটা, মূল আকরিকের আসল পদার্থটা আটকে থাকে এবং উপরে থাকে, আর অশুদ্ধিগুলি নিচের পোর্শনে থাকে। এখন এই ফেনাগুলিকে অন্য একটা চেম্বারে সরিয়ে নেওয়া হয় আর অশুদ্ধিগুলিকে এলিমিনেট করা হয়। এটাই হচ্ছে ফেনাভাসন পদ্ধতির মূল বিষয়। এখন দেখতে হবে ফেনাভাসন প্রণালীতে যে বিকারকগুলি ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটার ভূমিকা কী। প্রথমে আমরা জল ব্যবহার করি। জলটা কি হয়, দ্রাবক রূপে ব্যবহৃত হয়। দ্রাবক রূপে খনিজ অ্যাসিডের কাজ কি না, আসল পদার্থ এবং অশুদ্ধি এই দুটো পরস্পরকে এলিমিনেট করতে বা সেপারেট করতে খনিজ অ্যাসিড ব্যবহার করা হয়। পাইন তেল ব্যবহার করা হয় ফেনা উৎপন্ন করার জন্য। আর সোডিয়াম জানথেটকে ব্যবহার করা হয় ওই যে ফেনার সঙ্গে আসল পদার্থটি আটকে যায়, এই আটকানোর জন্য সোডিয়াম জানথেটকে ব্যবহার করা হয়। আকরিক গাঢ়ীকরণের আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হল চুম্বকীয় পৃথকীকরণ, অর্থাৎ ম্যাগনেটিক সেপারেশন পদ্ধতি। প্রথমেই জানতে হবে চুম্বকীয় পৃথকীকরণ প্রক্রিয়ায় কোন ধরনের আকরিকগুলিকে গাঢ়ীকরণ করা হয়। এখন আকরিকের মধ্যে তো দুটি পদার্থ থাকে, অশুদ্ধি থাকে এবং মূল আকরিকটা থাকে। যদি দেখা যায় মূল আকরিকটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, অশুদ্ধি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, কিংবা অশুদ্ধি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, মূল আকরিকটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, অর্থাৎ অশুদ্ধি এবং মূল আকরিকের মধ্যে কোনো একটি চুম্বক দ্বারা আকৃষ্ট হলো, অন্যটি হলো না, সেরকম ক্ষেত্রে চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতিটি প্রয়োগ করা হয়। পদ্ধতিটি করা যায় এই রকম আকরিকটি হলো, উদাহরণ হলো টিনের আকরিক। টিনের আকরিক কি, টিন স্টোন, যার ফর্মুলা হচ্ছে SnO2। এটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। এর মধ্যে অশুদ্ধি থাকে উলফেমাইড FeWO4, এটি কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। তাহলে কি হলো, অশুদ্ধি চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, মূল আকরিকটি চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। এই সমস্ত ক্ষেত্রে না চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি খুব প্রযোজ্য। পদ্ধতিটি হলো এই রকম, লক্ষ্য করো। এই হচ্ছে চিত্র চুম্বকীয় পৃথকীকরণে। দুটি এরকম হুইল থাকে, এই হুইলের মধ্যে একটা মোটা কাপড়ের বেল থাকে। এই হুইল দুটিকে মোটরের সাহায্যে এই বরাবর ঘোরানোর ব্যবস্থা থাকে, অর্থাৎ সুইচ অন করলে এদের সঙ্গে যে মোটর কানেক্ট করা থাকে, বেলটি বন বন করে এই বরাবর ঘুরতে শুরু করে। দুটো হুইলের এই অংশে একটা শক্তিশালী চুম্বক লাগিয়ে দেওয়া হয়। আর এখানে দুটো কন্টেনার পাশাপাশি একটু দূরত্বে, ঠিক এই সোজাসুজি দূরত্বে একটা, আর একটু বাঁদিকে পাশে এখানে আর একটা পাত্র বা কন্টেনার রেখে দেওয়া হয়। এখানে একটা হোলার থাকে, মূল আকরিকটাকে ড্রাই করে চূর্ণ বিচূর্ণ করে হোলারের মধ্যে নিয়ে নেওয়া হয়। এবার সুইচটা অন করে দেওয়া হয়। হোলার থেকে আকরিকগুলো আস্তে আস্তে কাপড়ের বেল্টের উপর পড়ে। বেল্টের উপর পড়লে কি হবে, বেলটা তো এই বরাবর ঘুরছে, তাহলে আকরিকগুলো আস্তে 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 এই বরাবর অগ্রসর হবে। যেই এখানে অগ্রসর হলো, যেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না সেটা সোজাসুজি এখানে গিয়ে পড়বে, আর যেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় সেটা কিছুক্ষণ আকৃষ্ট হবে, এই অংশে গিয়ে একটু দূরে গিয়ে পড়বে। অর্থাৎ অচুম্বকীয় পদার্থগুলো যেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হলো না, যেমন টিন স্টোন, সেটা এখানে পড়ে, এবং উলফেমাইড যেটা চুম্বক দ্বারা আকৃষ্ট হয় সেটা কিন্তু এই অংশে পড়ে। অতএব দুটো কিন্তু আসল পদার্থ এবং অশুদ্ধি দুটো কিন্তু পরস্পর আলাদা হয়ে যায়। এই হচ্ছে চুম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি। 3 নম্বর,
আকরিক গাঢ়ীকরণের আরেকটি পদ্ধতি হল লিচিং বা রাসায়নিক পৃথকীকরণ। প্রথমেই জানতে হবে লিচিং জিনিসটা কি। বিচূর্ণ আকরিকের মধ্যে কিছু আসল পদার্থও থাকে, অশুদ্ধিও থাকে। অশুদ্ধির পরিমাণ অনেক বেশি থাকে, আসল পদার্থ অনেক কম পরিমাণ থাকে। এখন সেই বিচূর্ণ আকরিকের মধ্যে একটা রাসায়নিক পদার্থ যোগ করা হয়। রাসায়নিক পদার্থটি কি হতে পারে? অ্যাসিড হতে পারে, ক্ষার হতে পারে, কিংবা কোনো সল্ট বা লবণ হতে পারে। সেই রাসায়নিক পদার্থ যোগ করার ফলে কি হয় না, আসল পদার্থটি ওই রাসায়নিক পদার্থের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। আসল পদার্থ দ্রবীভূত হয়, কিন্তু অশুদ্ধিটা অদ্রবীভূত থাকে। তাহলে একটা সলিউশনে চলে গেল, একটা ইনসলেবল পার্টে রইল। এবার এই পোর্শনটাকে ফিল্টার করা হয়, ছেঁকে নেওয়া হয়। ছেঁকে নিলে কি হয়, আসল পদার্থ থেকে অশুদ্ধিগুলো আলাদা করা হয়। এই পদ্ধতিটাই হলো লিচিং প্রণালীর মূল বক্তব্য। কিভাবে করা হয়? লিচিং পদ্ধতিতে আকরিক বিশুদ্ধিকরণ করা হয় বক্সাইট আকরিককে। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, Al2O3 2H2। এখন আমরা দেখব বক্সাইটকে কি করে লিচিং পদ্ধতির দ্বারা মূল আকরিকের পরিমাণটা বাড়ানো হয়। বক্সাইট যখন খনি থেকে আনা হয়, মূল পদার্থ হলো Al2O3 2H2। এর মধ্যে অশুদ্ধি রূপে থাকে Fe2O3 ফেরিক অক্সাইড, SiO2 সিলিকা, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এইগুলো অশুদ্ধি রূপে থাকে। এইবার এর মধ্যে যে রাসায়নিক পদার্থটা যোগ করা হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে সোডিয়াম হাইড্রক্সাইড কি করে না, Al2O3 2H2 অ্যালুমিনা এবং সিলিকা এই দুটিকে দ্রবীভূত করে। আর যে দুটো অশুদ্ধি আছে Fe2O3 এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইড, এইগুলো কিন্তু না সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করলেও এগুলো কিন্তু ইনসলেবল পার্টে থাকে, অদাব্য অবস্থায় থাকে। তাহলে রিয়াকশানটা হলো এইরকম, অ্যালুমিনার সঙ্গে NaOH এর রাসায়নিক বিক্রিয়া এই টেম্পারেচারে সোডিয়াম মেটা অ্যালুমিনেট উৎপন্ন করে, যেটা কিন্তু দাব্য। আবার সিলিকা সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এই টেম্পারেচারে সোডিয়াম সিলিকেটে পরিণত হয়, এটাও কিন্তু দাব্য। বাকি দুটো ইনসলেবল থাকে। তাহলে এই অংশটিকে পরের ধাপে কি করা হয়, ফিল্টার করা হয়। ফিল্টার করলে সোডিয়াম মেটাল অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট আলাদা হয়ে যায় অশুদ্ধি থেকে। সেই দুটিকে তৃতীয় ধাপে বিকারের মধ্যে নেওয়া হয়। সোডিয়াম মেটা অ্যালুমিনেট এবং সোডিয়াম সিলিকেট বিকারের মধ্যে নেব। এই মিশ্রণের মধ্যে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠানো হয়। ততক্ষণ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠানো হয় যতক্ষণ পর্যন্ত না দ্রবণটি আম্লিক হয়। কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাঠালে মিশ্রণে যে দুটি পদার্থ আছে, আসল পদার্থ মানে সোডিয়াম মেটা অ্যালুমিনেটের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে অ্যালুমিনায় পরিণত হয়, Al2O3 XH2, এবং অশুদ্ধিটা মানে সোডিয়াম সিলিকেটটা এর মধ্যে দ্রাব্য থাকে। এবার এটাকে ফিল্টার করে এর মধ্যে থেকে অ্যালুমিনাটাকে আলাদা করে নেওয়া হয়। এর ফলে অশুদ্ধিটা দ্রবণের মধ্যে থাকে আর মূল পদার্থটি আলাদা হয়ে যায়। এই হচ্ছে লিচিং প্রণালী। আকরিক গাঢ়ীকরণের আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হল ভস্মীকরণ বা ক্যালকিনেশন পদ্ধতি বলে। এই পদ্ধতিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? মনে রাখবে, যে সমস্ত আকরিক কার্বনেট রূপে অবস্থান করে যে সমস্ত আকরিক, তাদের ক্ষেত্রে ভস্মীকরণ পদ্ধতিটি প্রযোজ্য। কোন কোন আকরিক কার্বনেট রূপে অবস্থান করে? মনে রাখবে, ক্যালামাইন ZnCO3 জিঙ্কের আকরিক, ক্যালসিয়ামের আকরিক লাইমস্টোন CaCO3, ডলোমাইন এটাও একটা ক্যালসিয়াম আকরিক CaCO3 MgCO3।
ঠিক আছে, তাহলে এই সমস্ত আকরিকের ক্ষেত্রে ভস্মীকরণ পদ্ধতি প্রযোজ্য। পদ্ধতিটি কীরকম, নিয়মটা, আকরিকটাকে নিয়ে গলনাঙ্কের কম উষ্ণতায় এবং পরিমিত বায়ু প্রবাহ, ইনসাফিসিয়েন্ট এয়ার, অর্থাৎ এয়ারটা কম পরিমাণ দেয়া হয়, এর উপস্থিতিতে আকরিকটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে কি হবে, কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ভস্মীকরণ পদ্ধতির মূল বিষয়। তাহলে উত্তপ্ত করলে কি হয় না, 1 নম্বর, আকরিকটা যদি ড্রাই থাকে বা ভিজে থাকে, তাহলে কি হবে, আকরিক থেকে জলীয় বাষ্প অপসারিত হয়। 2 নম্বর, আকরিকের মধ্যে মুক্ত কার্বন থাকলে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস রূপে বেরিয়ে যাবে। সালফার থাকলে সালফার ডাইঅক্সাইড গ্যাস রূপে বেরিয়ে যায়। আকরিকের মধ্যে মুক্ত আর্সেনিক থাকলে আর্সেনাস অক্সাইড গ্যাস রূপে বেরিয়ে চলে যায়। ফসফরাস থাকলে P2O5 এই সমস্ত গ্যাস রূপে নির্গত হয়ে যায়। 3 নম্বর, কার্বনেট আকরিকগুলো অক্সাইডে পরিণত হয় এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে যায়। তাহলে কি হলো, কার্বনেট আকরিকগুলো অক্সাইডে পরিণত হয়, আর আকরিকগুলো সচ্ছিদ্র হয়, ফাঁপা হয়, এবং ফাঁপা হয়, যার ফলে কি হয়, পরবর্তী কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। এই হচ্ছে ভস্মীকরণ প্রণালী। আকরিক গাড়িকরণে আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হল তাপজারণ বা রোস্টিং। তাপজারণ পদ্ধতিটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য না, মনে রাখবে, তাপজারক পদ্ধতিটি সালফাইড আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যে সমস্ত আকরিক প্রকৃতিতে সালফাইড রূপে অবস্থান করে তাদের ক্ষেত্রেই তাপজারণ পদ্ধতিটি প্রযোজ্য। নিষ্কাশিত আকরিকগুলো কি কি হলো, ZnS জিঙ্ক ব্লেন্ড, জিঙ্কের আকরিক, গ্যালেনা PbS লেডের আকরিক, কপারের আকরিক কপার পাইরাইটিস Cu2S Fe2S3, এদের ক্ষেত্রে তাপজারণ পদ্ধতিটি প্রযোজ্য। পদ্ধতিটি এইভাবে করা হয়। কি করব, আকরিকটাকে নিয়ে গলনাঙ্কের কম উষ্ণতায় ও ভস্মীকরণের থেকে বেশি উষ্ণতায় তাপ প্রয়োগ করা হয় এবং অতিরিক্ত বায়ু প্রবাহের উপস্থিতিতে, ইন প্রেজেন্স অফ এক্সেস এয়ার, এর উপস্থিতিতে আকরিকটাকে গরম করা হয়, উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটে। 1, আকরিকটা যদি ভিজে থাকে তাহলে তার মধ্যে যে জল উপস্থিত আছে সেটা জলীয় বাষ্প রূপে অপসারিত হয়। 2 নম্বর, আকরিকের মধ্যে কার্বন, সালফার, আর্সেনিক, ফসফরাস এই সমস্ত এলিমেন্টগুলো যদি থাকে সেগুলো অক্সাইড রূপে নির্গত হয়, অর্থাৎ কার্বন কার্বন ডাইঅক্সাইড, সালফার সালফার ডাইঅক্সাইড, আর্সেনিক আর্সেনাস অক্সাইড, ফসফরাস P2O3 বা ফসফরাস ডাইঅক্সাইড কিংবা পেন্টঅক্সাইড গ্যাস রূপে নির্গত হয়। 3 নম্বর, সালফাইড আকরিকগুলো অক্সাইডে পরিণত হয়, এই যে ZnS এইরকম রাসায়নিক বিক্রিয়া দ্বারা অক্সাইডে, গ্যালেনা এটাও কি হয়, অক্সাইডে পরিণত হয়। 4 নম্বর, নিম্ন যোজ্যতার অক্সাইড, অর্থাৎ আকরিকের মধ্যে FeO যদি অশুদ্ধি থাকে সেটা কি হবে, উচ্চ যোজ্যতার অক্সাইডে অর্থাৎ ফেরিক অক্সাইডে পরিণত হয়। তাহলে নিম্ন যোজ্যতার অক্সাইড উচ্চ যোজ্যতার অক্সাইডে পরিণত হয়। 5 নম্বর, আকরিক সচ্ছিদ্র হয় এবং ফাঁপা হয়, যার ফলে পরবর্তী কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয়। এটাই হচ্ছে তাপজারণ প্রণালী। আকরিক গাড়িকরণের এই পদ্ধতিগুলি হচ্ছে মোটামুটি উল্লেখযোগ্য। সবশেষে ভস্মীকরণ ও তাপজারণ প্রণালী পার্থক্যটা খেয়াল রাখবে। ভস্মীকরণ প্রণালীতে কি করা হয়, গলনাঙ্কের কম উষ্ণতায় উত্তপ্ত করা হয় ভস্মীকরণ প্রণালী। আর তাপজারণ প্রণালীতে কি করা হয়, গলনাঙ্কের কম কিন্তু ভস্মীকরণের থেকে বেশি টেম্পারেচারে গরম করা হয়।
2 নম্বর পার্থক্য, ভস্মীকরণ প্রণালীটি পরিমিত বায়ু প্রবাহের উপস্থিতিতে সম্পন্ন করা হয়, আর তাপজারণ প্রণালীটি অতিরিক্ত বায়ু প্রবাহের উপস্থিতিতে করা হয়। আর 3 নম্বর, ভস্মীকরণ প্রণালীটি কার্বনেট আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য, আর তাপজারণ প্রণালীটি সালফাইড আকরিকের ক্ষেত্রে প্রযোজ্য। এই তিনটি হলো ভস্মীকরণ ও তাপজারণ প্রণালীর মূল পার্থক্য। এটা তোমরা খেয়াল রাখবে। আজকে এখানেই শেষ করলাম।